ইয়েস অলরাইট, শুনছো সবসময় বাংলা রেডিও 95.2 FM। এই মুহূর্তে আরজি ফামান আছি তোমার সাথে, আর লাইভেও চলে এসেছি। যারা শুনছো বাংলা রেডিও 95.2 FM টিউন করে, তারা কিন্তু চাইলে এই মুহূর্তে ফামানকে দেখেও নিতে পারছো, একটু চেক করে নিতে পারছো। বাংলা রেডিও 95.2 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে কিন্তু লাইভে আছি এই মুহূর্তে। তবে ঠিক কোন কারণে লাইভে আসা, ঠিক কি নিয়ে কথা বলবো পুরোটা সময়, সেটা এই মুহূর্তে তোমায় একটু জানিয়ে দিতে চাই। বেকারত্ব নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ একটা প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের আছে, যারা চিন্তা করে, আসলেই ভাবে যে বাংলাদেশটাকে আরো সুন্দর করে গোছানো দরকার, সাজানো দরকার, সেই প্রয়াসটা তাদের আছে। এবং সেই প্রতিষ্ঠানটার নাম হুজাইফা এন্টারপ্রাইজ। আর এনামুল হক স্যার আছেন এই মুহূর্তে আমাদের সাথে হুজাইফা এন্টারপ্রাইজ থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই আই গেস ভীষণ ভালো আছে। তবে স্যার আপনি ঠিক কেমন আছেন সেটা জানতে চাই। আমরা চমৎকার ভালো থাকি, কারণ আমরা যেহেতু মানুষের স্বপ্ন নিয়ে কাজ করি। স্বপ্নবাজ মানুষরা সবসময় খুব ভালো থাকে। আর আমাদের স্বপ্নটা কি, ওই যে এপিজে আব্দুল কালামের মতো, যেটা হলো ঘুমিয়ে যদি আমি স্বপ্ন দেখি সেটা স্বপ্ন না, যে স্বপ্ন দেখার পরে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না সেটা স্বপ্ন। আমরা ওরকম একটা স্বপ্ন দেখে এগিয়ে যাচ্ছি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের মনের অবস্থা ভীষণ ভালো এবং আমরা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি। বাহ। এবং সত্যি একটা সুন্দর মন যদি থাকে, তবে মনে হয় সুন্দর করে চিন্তাটাও করা যায়। সুন্দর করে চিন্তা করতে হলে মনে হয় সুন্দর মনের আগে দরকার, এবং তারপরে তো সুন্দর ভাবনা চিন্তাগুলো সুন্দর করে পৃথিবীটাকে গুছিয়ে নিতে সাহায্য করে। সুতরাং তোমার পৃথিবী তুমি কিভাবে গোছাচ্ছ কিংবা কিভাবে ভাবছো নিজের আশেপাশের জগৎটাকে নিয়ে, সেসব কথাবার্তা কিন্তু কমেন্ট করে জানাতে পারছো কিংবা SMS করেও জানাতে পারছো। এই মুহূর্তে সেই মাধ্যমটা বলছি, facebook.com/banglaredio95.2 FM লিখে সার্চ করলেই আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি পেয়ে যাচ্ছ। আর সেই ফ্যান পেজে কিন্তু এই মুহূর্তে লাইভে আছি। সুতরাং সেই লাইভের নিচে কমেন্ট করে তোমার কথাবার্তাগুলো জানাতে পারো। যদি চাও তবে 24636 এই নাম্বারে SMS করেও কিন্তু জানিয়ে দিতে পারছো তোমার কথাবার্তাগুলো। অর্থাৎ ঠিক কেমন ব্যবসা তুমি করতে চাও, কি কি স্বপ্ন তুমি দেখো, কিভাবে সেই স্বপ্নগুলো তুমি পূরণ করবে, কিংবা যদি ভাবো যে একটা ব্যবসা আমি শুরু করবো, আচ্ছা এই ব্যবসাটা শুরু করতে হলে আমাকে আসলে কি কি করতে হবে, একটু স্যারের পরামর্শ নেওয়া যাক। কিংবা ঠিক একটা নতুন প্ল্যান মাথায় এসেছে, যেটাকে মানুষ পাগলামি বলে উড়িয়ে দিচ্ছে। সুতরাং সেটা আসলেই কি পাগলামি, নাকি তোমার সত্যিকার অর্থেই ফিউচারিস্টিক কোনো চিন্তা ভাবনা, সেটা হয়তো স্যার ইনশিওর করে দিতে পারবেন, বলে দিতে পারবেন, পথটাকে দেখাতে পারবেন। সুতরাং ওই যে কমেন্ট করো, SMS করো, জানাও তোমার কথা। আর এক্সপার্ট তো আমাদের সাথেই আছে। এই মুহূর্তে স্যারের কাছে চলে যেতে চাই। সবসময় একটা প্রশ্ন শুরুতেই করি, যেন সবাই ঠিক সঠিক মেসেজটা পায়। দ্যাট ইজ, কেন আমরা ব্যবসায়িক জাতি স্যার চাই? কেন ব্যবসায়িক জাতি? শুধু ব্যবসা কেন করবে এটা যদি একটু ভাবি, দেখেন আপনি প্রথমত সকল ধর্মে ব্যবসাকে উৎসাহিত করা হয়েছে। দ্বিতীয়ত আপনি দেখেন আজকে যারা বিজনেস করছে তারাই কিন্তু পৃথিবীর শীর্ষ ধনী। এমন একটি দেশের, আমাদের দেশ তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ, কম বেতন পায়, আলাদা হিসাব। বিশ্বের অনেক দেশে আছে অনেক বেতন, সেখানেও কিন্তু কোনো চাকরিজীবী শীর্ষ ধনীর তালিকায় নেই। তৃতীয়ত আসেন, একজন চাকরিজীবী অনেক বড় পদে চাকরি করেও অনেকের কর্মসংস্থান করতে পারে না, কিন্তু একজন ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা করে যে কোনো সময় যে কারো কর্মসংস্থান করতে পারে। চতুর্থত সে স্বাধীন, সে যখন ইচ্ছা তখন সে ব্যবসা করলো, যখন ইচ্ছা করলো না। পঞ্চমত, প্রত্যেকটা চাকরিতে একটা অর্গানোগ্রাম থাকে বা তার কাজের ওয়ার্ক রেসপন্সিবিলিটিস এন্ড ডিউটিস থাকে, সেই অনুযায়ী তাকে চলতে হয়। কিন্তু ব্যবসায়ী রেসপন্সিবিলিটি এন্ড ডিউটিস সে যা মনে করে তাই। সুতরাং এখানে তার সক্রিয়তার প্রকাশ করতে পারে। আবার আমরা পৃথিবীতে যে মানুষগুলো এসেছি তাদের জীবনের কিন্তু চমৎকার কিছু লক্ষ্য আছে। খেয়াল করেন, পশুর জীবন মানুষের জীবন যেখানে আধুনিক সভ্যতা এক হয়ে যাচ্ছে, অর্থাৎ পশুও কারো পেটে জন্ম নেয়, খেয়ে পরে বড় হয়, তারপর তার জৈবিক প্রবৃত্তি মেটায়, বাচ্চা কাচ্চা জন্ম দেয়, একসময় মারা যায়। মানুষের কয়েকটা দিক বাদ দিলে, পরিবার, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, আপনি দেখেন অলমোস্ট সেম। সে কারো পেটে জন্ম নিয়েছে, খেয়ে পরে বড় হচ্ছে, জৈবিক চাহিদা পূরণ করতেছে, বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে, সেও মারা যাচ্ছে। সেইখানে সেই ডিফারেন্সিয়েটটা করতে পারছে বিজনেসের মাধ্যমে। আবার ব্যবসা এমন একটি চমৎকার ক্ষেত্র, আপনি এই ক্ষেত্রে চাইলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি ব্যস্ত থাকতে পারছেন, এবং চাইলে যে কোনো দিন যে কোনো সময় আপনি অবসর নিতে পারছেন। একজন খুব কোয়ালিফাইড পারসন, মানে যিনি যার পর নাই অবদান রেখেছেন কোনো প্রতিষ্ঠানে, রাষ্ট্রে অথবা কোনো বিশেষ বাহিনীতে, তিনি যত বড় অবদানশীল ব্যক্তি হোক না কেন, যেমন আমরা দেখি অনেক বড় বড় খেলোয়াড়, তাদেরকে যেমন অবসর নিতে হয়েছে, রাষ্ট্র
সরকারি হোক বেসরকারি চাকরি হোক, একটা নির্দিষ্ট বয়স পরে আপনি যত বড় এক্সপার্টই হন, আপনাকে আর তারা চাকরিতে রাখবে না। সো এই যে আরো হাজারো সুবিধা আছে, সুবিধা, আমি বিজনেস অনলি অর্থ বানানোর গেম, কিন্তু বিজনেস দ্বারা মানুষের কল্যাণ করারও গেম। যিনি হাসপাতাল দিলেন তিনি কিন্তু ব্যবসা করছেন, এটা কি সামাজিক ব্যবসা, কল্যাণমূলক ব্যবসা। এটা দ্বারা এই এলাকার লোকজন নিজেকে সুস্থ রাখতে পারছে, বিনিময়ে এর যারা উদ্যোক্তা আছে তারা হয়তো কিছুটা ভালো আছে, দ্যাটস ফাইন। বাট এটা তো আপনি মানুষের কল্যাণ করলেন। আমরা জানি মৃত্যুর পরে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, আবার মৃত্যুর পরে মানুষের ইনকাম বন্ধ হয়ে যায়। আমি মারা গেছি, এই ইনকাম কিন্তু দুটো, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম কি? আপনি এই যে আপনি চাকরি করছেন, যতদিন করবেন, স্টেশনে আসবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, মানুষ আপনার কথায় উদ্বুদ্ধ হবে, আপনি বেতন পাবেন। ধরেন আপনি কোন কারণে আসতে পারছেন না, এই সুন্দর কথাগুলো বলতে পারছেন না, তখন কিন্তু আপনি আর বেতন পাবেন না। একদম, এটা অ্যাক্টিভ ইনকাম। তাহলে চাকরি অনেকটা অ্যাক্টিভ, যতদিন আপনি কাজ করবেন ততদিন পেমেন্ট পাবেন। কিন্তু বিজনেস, আজকে আমি ব্রাক ব্যাংক করে আমি অসুস্থ হয়ে গেছি, বিদেশ চলে গেছি, ঘুমিয়ে আছি, আমার ব্যাংক কাজ করছে, আমি টাকা পাচ্ছি, এবং আমি মারা গেলে আমার সন্তান সন্ততি নাতি পুতি জেনারেশন আপনার জেনারেশন চলে যাবে। তাহলে একটি লিমিটেড কোম্পানি আমি সেট আপ করেছি, 5-10 বছরের যে দখলগুলা সেটা সহ্য করে ওই কোম্পানি টিকে গিয়েছে। কোম্পানি আজকে লিভার ব্রাদার্স। তাহলে চিন্তা করুন, আপনি লিভার ব্রাদার্সের একজন ডিরেক্টর হিসেবে আপনার নাতি পুতি কত প্রজন্ম খাবে, এর কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এমন একটি সিস্টেম যেখানে আমরা চাইলেই ডেভেলপ করতে পারি। কারণ আজকে যারা বড় বড় কোম্পানির মালিক, তারাও আমরা একদিন দেখি অনেকে নিঃস্ব ছিল, অসহায় ছিল, পিতৃ পরিচয় ছিল না, অথবা বংশী সেই রকম ভাবে কোনো বড় ব্যবসায়ী ছিল না। তারা তো আজ হাজারো কোটি টাকার মালিক। আজ তারা আমাদের আইডল। সেই জহুরুল ইসলাম বলেন, আকিস সাহেব বলেন, আমাদের সালমান এফ রহমান বলেন, প্রাণ গ্রুপের মালিক বলেন, বসুন্ধরার মালিক বলেন, আপনি যমুনা গ্রুপের মালিক বলেন, দেখেন তো তাদের ইতিহাস কি। হ্যাঁ, কারো একটু সমৃদ্ধি ছিল, কারো ছিল না, কিন্তু অলমোস্ট সবাই জিরো থেকে হিরো হয়েছে। একদম একদম। তারা যদি পারে, তারা যদি আজকে এত বড় অবস্থায় যেতে পারে, আপনি স্বপ্নটা দেখেন না। আমি অনেক সময় বলি, যেমন ইন্ডিয়ানদের সামনে একসময় কোনো আইডল ছিল না, বড় চাকরির আইডল ছিল না। গুগলের সিইও যখন হলো সুন্দর পিচাই, তখন তাদের সামনে একটা আইডল দাঁড়ালো, কিন্তু সুন্দর পিচাইয়ের আইডল কে ছিল? সে তাকে নিজেকেই রাস্তা তৈরি করে করে হাঁটতে হয়েছে। তা আজকের যারা ইয়াং জেনারেশন, এই যে অনেকে বলে যে আমার ব্লাডে তো ব্যবসা নাই, দ্যাটস গুড। এই জন্য আপনি ব্যবসা করবেন, আপনার থেকে নতুন বংশধারা শুরু হবে। আবার অনেকে কি বলে জানেন, আমার তো অত লেখাপড়া নাই ভাই, ওই জন্য আপনি ব্যবসা করবেন। আপনাকে পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী লোক সালাম দিবে, স্যালুট করবে, আপনি গেলে দাঁড়িয়ে যাবে। আবার অনেকে বলে আমার তো ভাই টাকা নেই, আমি বলি এই জন্যই ভাই আপনি ব্যবসা করবেন। কারণ ব্যবসা হলো টাকা বানানোর খেলা। এই ব্যবসা যত সুন্দরভাবে আপনি করতে পারবেন, খেলা যত সুন্দরভাবে খেলতে পারে, যেমন সাকিব আল হাসান অলরাউন্ডার হয়, বিশ্বের নাম্বার 1 হয়, আপনি এক সময় টাকা বানানোর খেলায় দক্ষ হয়ে যাবেন। আপনি তখন সারা ওয়ার্ল্ডে সেরা হবেন, এবং আপনি তখন ওই যে টাকা বিহীন থেকে টাকাওয়ালা হয়ে যাবেন। আবার অনেকে বলে আমার প্রচুর অবসর চাই, এই জন্যই তো আপনার প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে হবে। প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে হলে অর্থ লাগে। যেমন আপনি একটা বাড়ি কিনছেন একবার, সারা জীবন বাড়ির ভাড়া পাবেন, তাহলে বাড়ি কেনার জন্য তো আপনাকে অর্থ ইনভেস্ট করতে হয়েছে। ঠিক তেমনি ভাবে প্যাসিভ ইনকাম, আপনি একটা গাড়ি কিনেছেন একবার, গাড়িটা সারা বছর ভাড়া চলতেছে, ভাড়া পাবেন, তাহলে গাড়ি কেনার জন্য তো আপনাকে অর্থ লাগছে। তাহলে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করার জন্য প্রথমে অ্যাক্টিভ ইনকাম দ্বারা কিন্তু অর্থ উপার্জন করে নিতে হয়। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, সারাটা জীবন মৃত্যুর পূর্ব পর্যন্ত ও খালি অ্যাক্টিভ ইনকামই করে যায়, ওর কোনো প্যাসিভ ইনকাম থাকে না। ও যেই দিন অসুস্থ হয়, যেমন দেখেন আল্লাহ মাফ করুক, আমরা এমন বড় বড় অনেক সঙ্গীত শিল্পীদেরকে দেখেছি, খেয়াল করেন তারা রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত বড় মাপের সঙ্গীত শিল্পী, তাদের শেষ জীবনে মাননীয় প্রধানমন্ত্রী থেকে অনুদানে বা বিভিন্ন কনসার্ট করে বিভিন্ন সংস্থার অনুদানে তাদের চিকিৎসা করাতে হয়েছে। অর্থাৎ তারা যে অ্যাক্টিভ ইনকামটা করেছে, এটাকে আবার রিইনভেস্ট করে নাই, আবার এটা থেকে রূপণ করে নাই, এটাকে কোনো ব্যবসায় রূপান্তর করে নাই। তারা একদিকে ইনকাম করেছে, আরেকদিকে সেটাকে খরচ করে ফেলেছে। ফলে একজন পতিত যশা শিল্পী, আমরা ধরেন না এন্ড্রু কিশোর মানে এদেশের ইতিহাস। এন্ড্রু কিশোর কিন্তু জাতা না একদম। আপনি দেখেন শেষ অবস্থাটা কি ছিল। এরকম অসংখ্য শিল্পী, আমরা নাম না বলি, সরি, ব্যাপারটা খেয়াল করেন তাদের শেষ অবস্থাটা কি। তারা কি রাষ্ট্রীয় অনুদান পাওয়ার মতো শিল্পী? তারা লাখো মানুষের ইন্সপিরেশন,
তাদের দেখে লাখো মানুষ উদ্বুদ্ধ হয়, কিন্তু তারা শেষ বয়সে যখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে অনুদান নিতে হয়, প্রধানমন্ত্রীর কাছে বা রাষ্ট্রের কাছে সাহায্য চাইতে হয়, অথবা বিশেষ সংস্থা ব্যক্তিবর্গের কাছে সাহায্য চাইতে হয়, এতে বোঝা যায় যে আমি নিজেও মনে করি আমার নিজেরও ইকোনমিক প্ল্যান হয়তো পরিপূর্ণ না। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থনীতির মাঝে ডুবে থাকি, একদম। কিন্তু সেই অর্থনীতিটাই আমরা বুঝতে চাই না। অনেক বুঝি, জীবন বুঝি, প্রেম বুঝি, ভালোবাসা বুঝি, সব বুঝি, কিন্তু যেটা শুরু, যেটা ছাড়া আমি কোনোভাবে চলতে পারছি না, আমার জীবনের সাথে উৎপত্তিভাবে মিশে আছে, সেই অর্থনীতি। আয়, সঞ্চয়, বিনিয়োগ, পুনর্বিনিয়োগ, বিনিয়োগ করে টাকার গাছ বানিয়ে ফেলা, যেই সম্পদটা থাকবে সেই সম্পদটা, যেমন এক ধরনের সম্পদ হলো লাইবিলিটিস, যেমন যেই সম্পদ মাসে মাসে আপনার খরচ তৈরি করে, এটা লাইবিলিটিস। যেই সম্পদ মাসে মাসে আপনার ইনকাম তৈরি করে, সেটা আপনার অ্যাসেট। কারণ কি, সেটা প্রতি মাসে আপনাকে দিচ্ছে। তো আমরা অনেক সময় সম্পদের নামে লাইবিলিটিস কিনি। অর্থাৎ আমরা মৌমাছি আর মাছির মধ্যে অনেক সময় পার্থক্য যেমন করতে পারি না, মানে মাছি হলো রোগ জীবাণু সৃষ্টিকারী, আর মৌমাছি হলো মানে আমাদেরকে এমন ধরনের মধুটা যেটা আমাদের জন্য খুব উপকারী, শুধু মধু না, মৌমাছির প্রতিটা কার্যক্রমে গ্রহণযোগ্য। তা আমরা অনেক সময় বলবো যে মৌমাছি মারি, মাছিকে বাঁচিয়ে রাখি। তা আমাদের জীবনে এরকম মানে অ্যাসেট ভাবে লাইবিলিটিস কিনি আর অ্যাসেটকে দূরে সরিয়ে দেই। ওকে, সো এমনটা জীবনে হয়, ঠিক যেমনটা স্যার বলছিলেন। তবে এই মুহূর্তে যেটা করতে চাই, যারা আমার সাথে আছো ঠিক মৌমাছির মতো করে মধু দিয়ে যাচ্ছ, সেটা কমেন্টে, SMS এ, এই মুহূর্তে তাদের কমেন্ট আর SMS গুলো একটু পড়তে চাই, দেখতে চাই কোন বন্ধু কি বলছো কিংবা কি জানাচ্ছ ফামানকে। অনেকগুলো বন্ধু আছো দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে। আমার সাথে জয়েন করে আছো আরোহী চৌধুরী এবং বলছো হাই ফামান। হ্যালো আরোহী, আমার সাথে জয়েন করে আছো। তাছাড়াও হাসান শিকদার জয়েন করে আছো দেখতে পাচ্ছি, আবু হুরায়রা, এবং সেই সাথে মিজানুর রহমান বিজয় জয়েন করে আছো আমার সাথে। জয়েন করে আছো তামি ইকবাল দেখতে পাচ্ছি, সেই সাথে জয়েন করে আছো রহমান আলী রাজ, এবং তাছাড়াও কিন্তু আরো অনেকগুলো বন্ধু জয়েন করে আছো, নিজেদের কথাবার্তাগুলো জানাচ্ছ, অনেকে SMS-ও করছো। একটু পরে না হয় SMS গুলো পড়বো। এই মুহূর্তে আবারও স্যারের কাছে চলে যাব। আর ঠিক স্যারের প্রতিষ্ঠান থেকে একটা কোর্স করানো হয় যেটা ফ্রিল্যান্সিং নিয়ে, এবং এই মুহূর্তে মনে হয় যে ফ্রিল্যান্সিং এর বেশ একটা ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, সেটা তরুণ, যুবক কিংবা কিশোরদের মধ্যেও। সুতরাং এই যে ফ্রিল্যান্সিং নিয়ে যে ভাবতে শুরু করলেন কিংবা ফ্রিল্যান্সিং করাবেন, এই যে একটা ভাবনা, সেই ভাবনা শুরুটা কিভাবে আর কিভাবে করে সেই পথটা চলছে না, সেটা একটু জানতে চাই স্যার। সহজ করে দেই, আমাদের অনেকগুলা কোর্স আছে, যেমন বিজনেস সেটআপ কোর্স আছে, তারপরে ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, তারপরে লেদার ট্রেনিং কোর্স আছে, এসেনশিয়াল প্রোডাক্ট কোর্স আছে। তো যখন আমরা বিজনেস সেটআপ কোর্সগুলো করাচ্ছি, তখন দেখি একটা যুবক, তাকে ব্যবসা সব শিখাই দিলাম, সে গেল, সে তখন তার প্রোডাক্ট অনলাইনে সেল করতে যায়, স্পন্সর করার জন্য অর্থাৎ অ্যাড দেওয়ার জন্য আরেকজন মানুষের দ্বারস্থ হইতে হচ্ছে। তার প্রোডাক্ট অনলাইনে সেল করতে যায়, সে ওয়েবসাইট বানাইতে যায় আরেকজন মানুষের দ্বারস্থ হচ্ছে, এবং সে সেখানে ঠকতেছে। এবং ওয়েবসাইট সে বানিয়ে ফেলছে, কিন্তু ওয়েবসাইটটা মানুষের কাছে রিচ হচ্ছে না, কেউ তার ওয়েবসাইট দেখে না। ফেসবুক সে পেজ খুলে ফেলেছে, কেউ তার পেজ লাইক দেয় না, কমেন্টস করে না। ইউটিউবে সে একটা চ্যানেল খুলেছে, কেউ তার চ্যানেলটা দেখে না। ফলে এই যে যুবক, যাকে আমরা ব্যবসায়িক জাতির গর্বিত অংশীদার বানিয়েছি, যিনি ব্যবসা করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছেন, এখন এই যুবক তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে মার খাচ্ছে। তখন একে তোলার সিস্টেম কি হইতে পারে? এই ডিজিটাল বিষয়গুলো তার মাথায় দিয়ে দেওয়া, যেটা সে মানুষ দিয়ে করালেও তাকে জানতে হবে, নিজে করলেও তাকে জানতে হবে। প্রশ্ন হলো যে মানুষ দিয়ে করালে কেন আমি জানবো? যুগটা এমন, বাংলাদেশে একটি প্রচলিত কথা হলো নিজে না থাকলে ব্যবসা হয় না। এটি ছোট ছোট কোম্পানি যারা অল্প পুঁজিতে কাজ করেন তাদের ক্ষেত্রে 100% সত্যি, আর যারা বড় কোম্পানি চালান, যারা সিস্টেম ডেভেলপ করেছেন, তাদের ক্ষেত্রে সত্যি নয়। এখন আমরা যেহেতু নতুন উদ্যোক্তা, আমরা কিন্তু ছোট, আমরা সিস্টেম এখনো ডেভেলপ করতে পারিনি। আমাদের ক্ষেত্রে নিজে না থাকলে ব্যবসা হবে না। তাহলে আমি না জানলে আমি যে লোকটাকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিব, সেও কিন্তু আমাকে ফাঁকি দিবে। সুতরাং তাকে দিয়ে পরিপূর্ণ কাজ আদায় করতে হলো আই শুড নো দিস, আমার এটা জানা উচিত একদম। আর জানার কোনো অল্টারনেটিভ তো থাকতেই পারে না। আর সেকেন্ডলি, আপনি অনেক কাজ আছে, আপনি হাঁটতেছেন, বাসায় যাচ্ছেন, আপনার 2-3 টিপে হয়ে যাচ্ছে,
অনেক কাজ আছে। আপনি ঘুমিয়ে মাঝরাতে উঠছেন, আপনি জিনিসটা জানেন, একটা প্রবলেম দেখছেন, আপনি দুইটা জায়গায় দুইটা জিনিস সেটিং এ পরিবর্তন করে দিয়েছেন, জিনিসটা ঠিক হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না। পরের দিন সকালে উঠবেন, যেমন একবার দেখা গেল আমার এক সাইটে মানে সব এটাকে কি বলা যায়, নগ্ন ছবি পোস্ট করে দিল, সাইটটা হ্যাক হয়ে গেছে। এখন আমার কাছে কন্ট্রোল প্যানেল আছে, কিন্তু আমি অনেকভাবে চেষ্টা করতে পারতেছিলাম না, কি করা, কোনোভাবে এটাকে ক্লিন করতে পারতেছি না। তো লাস্টে একটা করলো কি, আপনি হোস্ট থেকে জিনিসটা নামাই ফেলান, মানে হোস্টিং এর সাথে টোটাল আলাদা করে দেন। তো একটা নেম চিপে যে আমি অ্যাকাউন্টে ঢুকে একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে এটারে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। সোজা কথা আমার ওই এই যে সাইটের সাথে হোস্টিং এর যে যোগাযোগটা ছিল এটা অফ করে দিলাম। তো ফলে আমার ওই ওয়েবসাইটে যদি কেউ ঢুকতো, তখন কি আমাকে ভাবতো কি এই লোকটা কত খারাপ দাঁড়িয়ে আছে, এই লোকটার সাইডে এগুলো কি আছে, কিন্তু এরকম হতে পারে। তো আপনি কেন একজন মানুষের জন্য সারা রাত উৎকণ্ঠায় থাকবেন? কেন সকালে তাকে ফোন করে আনার আগ পর্যন্ত আপনার ঘুম হবে না? আপনি নিজেই তো দুইটা ক্লিক করলে সেই জিনিসটা সমাধান করতে পারেন। ওই জায়গা থেকে আমরা ডিজিটাল মার্কেটিং করছি। আর বর্তমান যুগে যেমন দেখেন, সিটি শহরে মানুষ যারা, তাদের যেমন গ্রামের একজন মানুষ যিনি কখনো টাচফোন ধরে নাই, তার একটা টাচফোন দিয়ে তো তিনি চালাইতে পারবে না। শহরের মানুষের কাছে কি টাচফোন চালানো কোনো ব্যাপার? তেমনি শহরের স্মার্ট মানুষের কাছে গাড়ি চালানো কোনো ব্যাপার নয়, শহরের স্মার্ট মানুষের কাছে ডিজিটাল মার্কেটিং কোনো ব্যাপার নয়। কারণ তাকে এই যে দক্ষতাগুলো আগামীতে জন্মসূত্রে পেয়ে আসতে হবে। আমি বলবো এটা আবার কি কথা, জন্মসূত্রে পেয়ে আসতে হবে বলতে, আমি মোবাইল শিখছি অনেক পরে, আমার মোবাইলের এখনো অনেক ফাংশন অনেকের কাছ থেকে জানিয়ে নিতে হয়, কিন্তু আমার ছেলে টিপে টাপে এমন অবস্থা করে আমি অনেক সময় ওর থেকে ফাংশন জেনে নেই, কারণ ও এখন ব্যবহার করতে করতে এমন হয়েছে ও জন্মসূত্রে এগুলো পেয়ে গেছে। বিষয়টা খেয়াল করেন। তো আগে আমরা একসময় MS ওয়ার্ড এগুলা মানে কম্পিউটার কিভাবে অন করে অফ করে, ফোল্ডার কিভাবে করে, কপি কিভাবে করে, এটার জন্য আমরা কম্পিউটার শিখাই ভর্তি হইতাম। এখন কোনো বাচ্চা এটার জন্য কম্পিউটার শিখতে ভর্তি হয়? কারণ এটা সে জন্মসূত্রে পেয়ে যায়। ও আসার পরে কম্পিউটার দেখে ওই শুরু করা, স্টার্ট করা, অন করা, অফ করা, বন্ধ করা, ওই প্রোগ্রাম চালু করা, ওই কপি কাট পেস্ট করা, একটু টাইপ রাইটিং করা, এগুলো নাথিং ফর হিম। কিন্তু আমাদের বয়স্ক বা আমাদের চাইতে যারা আরো 2 জেনারেশন আগের, তাদের জন্য এখনো এটা ফ্যাক্ট। একদম। এই জায়গা থেকে আমরা চাচ্ছি যে তরুণ প্রজন্মকে এগিয়ে রাখতে, কারণ তারুণ্যই শক্তি। একদম। এবং স্যার ঠিক যে কোর্সটা নিয়ে কথা বলছিলাম, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এ, সেই কোর্সটা করতে আসলে কত টাকা খরচ হতে পারে, কিংবা কত মাসে কোর্সটা শেষ হতে পারে, যদি সেসব সম্পর্কে একটু বিস্তারিত বলতেন। ব্যাপারটা হলো, কোর্সটা হলো 2 মাসের একটানা কোর্স চলে, 10,000 টাকা কোর্স ফি, কিন্তু এখানে 50% ডিসকাউন্ট আছে, অর্থাৎ মাত্র 5,000 টাকায় এই কোর্সটা বর্তমানে করার সুযোগ আছে। আর এই কোর্সটার অনলাইন ভার্সনে 80% ছাড় চলতেছে, মাত্র 2,000 টাকায় অনলাইনে করার সুযোগ আছে। এবং আরো বড় বিষয় হলো, আমরা কিছু কিছু কোর্সে আজকে আপনাকে বলি, এবং আজকে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা খুব ভাগ্যবান, তাদের জন্য আমি একটা অফার দিতে যাচ্ছি। কিছু কোর্স আমরা এমন করতে যাচ্ছি যে আপনি শিখবেন সামান্য নমিনাল, ধরেন আপনার আমার অফিসে আসছেন, আপনাকে দুপুরে খাবার দিতে হচ্ছে, বই দিতে হচ্ছে, কিছু খরচ দিতে হবে, আর বাকি টাকাটা আপনি ইনকাম করে দেন। ধরেন কোর্স ফি 6,900 টাকা, তাহলে আপনি 2,000 টাকা দিয়ে এখন কোর্সটা করে ফেললেন, আর যে 4,900 টাকা আপনার রয়ে গেল, ওই 4,900 টাকা আপনি দিতে হবে। আমরা কিন্তু ক্লাসে বলি, হাসরের ময়দান পর্যন্ত আমরা দাবি রাখবো, দিতে হবে, আপনি ইনকাম করে দেন। ঠিক এরকম ডিজিটাল মার্কেটিং আমরা এখান থেকে শিখে এখান থেকেই আবার আয় করার একটা সুযোগ তারা পাবে, ট্রেনারদের সাথে কাজ করে, এবং সেই আয়ের টাকা দিয়েই আবার কোর্স ফিটা মিটিয়ে দেওয়া। চমৎকার। অর্থাৎ তার পার্সোনাল ইনভেস্টমেন্ট খুব জিরো বা নাই। এখন সে আয় করে কোর্স ফি দেওয়ার সুযোগ, যেটা বাংলাদেশে কেউ দেয় কিনা আমি জানি না, কিন্তু আমরা অতটুক অথেন্টিক প্রতিষ্ঠান বিদায় এই ইয়াং জেনারেশন আজকে যারা এই আমাদের প্রোগ্রামগুলো শুনছে, দে আর ভেরি ইয়াং, যেহেতু 9, 10 ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স স্টুডেন্টরা শুনছে বিশেষত, তাদের বলবো যে বাংলাদেশে আমরা একটা ইতিহাস রচনা করতে যাচ্ছি। যেমন ব্যবসায়িক জাতি, মানুষকে আগে মানুষ মনে করতো সমস্যা, এই 1 থেকে ডিগ্রি পর্যন্ত সকল ক্লাসের বইতে থাকতো জনসংখ্যা সমস্যা। আমরা বলি জনসংখ্যা সম্পদ কারা? দ্য পিপল হু আর স্কিলড, যারা দক্ষ, বিশেষ বিষয়ে পারদর্শী। আজকে স্কিলড ওয়ার্কারকে আমেরিকা ভিসা দেয়, ইউরোপ ভিসা দেয়, কানাডা ভিসা দেয়,
ইভেন নট অনলি ভিসা, নাগরিকত্ব দিচ্ছে। আপনি অবাক হবেন, সৌদি, দুবাই বা মধ্যপ্রাচ্যের অনেক দেশ নাগরিকতা দেয় না, তারা পর্যন্ত স্কিলড। একজন ভালো ডাক্তার হলে তাকে নাগরিকত্ব দিচ্ছে, একজন ভালো ইঞ্জিনিয়ার হলে তাকে নাগরিকত্ব দিচ্ছে। তার মানে কি, স্কিল পার্সনের জন্য যেই দেশগুলোর নাম আমরা জানি যে নাগরিকত্ব দেয় না, যেই দেশগুলো একদম দরজা বন্ধ করে রাখছে, সেই দেশগুলো দরজা খুলে দেয়। তাহলে আপনি দক্ষ কিনা, আপনি সারা পৃথিবী আপনাকে ডাকবে সেই রকম নাগরিক কিনা, আপনি কসমোপলিটন, আমরা তো মেট্রোপলিটন চিন্তা করি, কসমো মানে ওয়ার্ল্ডের একজন ট্রাভেলার কিনা, যাকে পৃথিবীর যে দেশে যাবে সেই দেশ দরজা খুলে দিবে। আর সেইটা খুলে দিতে হলে আপনার এই কোয়ালিটি গুলা দরকার। ট্রুলি। এবং এই মুহূর্তে অনেকেই শুনছো আর হয়তো এসব নিয়ে ভাবছো যে মেট্রোপলিটনে বসে কসমোপলিটনের চিন্তা যেহেতু করছি, স্বপ্নটা যেহেতু বড় দেখছি, সুতরাং স্কিল্ড তো হতেই হবে। আর যদি স্কিল্ড হতে চাও তবে অবশ্যই হুজাইফা এন্টারপ্রাইজ তোমার জন্য একটা সুন্দর জায়গা হতে পারে, যেখান থেকে তুমি শিখে নিজেকে গড়ে নিতে পারছো ভবিষ্যতের জন্য। এই মুহূর্তে একটুখানি SMS গুলো পড়তে চাই। একটু আগেই বলছিলাম যে পরে পড়বো SMS গুলো, অলরেডি সেই সময়টা হয়তো চলে এসছে, ভবিষ্যৎ এই মুহূর্তে বর্তমান। জয়েন করে আছো অনেকে, জাহান মাইনুদ্দিন কিন্তু লিখছো যে ভালো লাগছে তোমার। মাহুদুল হাসান আছো, জয়েন করে আছো মাহি, এবং সেই সাথে জিসান জয়েন করে আছো। থ্যাংক ইউ এভরিওয়ান সাথে থাকার জন্য। অনেকে কমেন্ট করে জানাচ্ছ নিজের কথাবার্তা, সেই কমেন্টগুলোও পড়ছিলাম, জানছিলাম আদতে তোমাদের সেসব কথাবার্তা। এবং নয়ন মিয়া লিখছো যে কেমন আছেন স্যার, আপনার সবগুলো কথা চমৎকার, ভালো লাগে, বাহ। এবং এয়ার নিটল জয়েন করে আছো, রেহমান আলিরাজ জয়েন করে আছো, আরো অনেকে কিন্তু নিজেদের কথাবার্তাগুলো জানাচ্ছ কমেন্ট করে। শুধুমাত্র কমেন্ট করলেই হবে না, এই যে লাইফটা আছে সেটাকে শেয়ার করে দিতে হবে, বিকজ যখন তুমি এই লাইফটা শেয়ার করে দিচ্ছ তখন তোমার আশেপাশের মানুষগুলোও কিন্তু জানছে যে এমন একটা প্লেস আছে যেখানে গিয়ে নিজেকে আরো বেশি স্কিলড করা যায় এবং বিশ্ব নাগরিক হওয়ার ক্ষেত্রে নিজেকে আরেকটু এগিয়ে নেওয়া যায়। সুতরাং সেই কাজটা করো। এই মুহূর্তে স্যারের কাছে চলে যাচ্ছি যে স্যার, একটা বিজনেস আমরা যখন চিন্তা করি, যখন আমরা ভাবি যে একটা ব্যবসা আমরা করব, তখন মাথায় হাজারটা প্রশ্ন আসে। মানে প্রোডাক্ট কোথা থেকে আসবে, সেই প্রোডাক্টটা কিভাবে সেল করব, আচ্ছা মার্কেটিংটা কেমন হবে, এই সব কিছু নিয়ে এক ছাদের নিচে যে একটা ছোট্ট সুন্দর কোর্সের আয়োজন আছে হুজাইফা এন্টারপ্রাইজের, আমি চাই সেটা আপনি একটু সবাইকে জানিয়ে দেন। আচ্ছা, বিষয়টা হলো আলহামদুলিল্লাহ, একজন নতুন উদ্যোক্তার, একজন তরুণ উদ্যোক্তার সবচেয়ে বড় সমস্যা কি, সেই ইনফরমেশন গুলো এক জায়গায় পায় না। প্রথম সমস্যায় পড়ে কোন লাইসেন্স লাগবে, কোথায় গেলে লাইসেন্স করা যাবে। শুনলো সিটি কর্পোরেশনে গেলে করা যাবে, সিটি কর্পোরেশনে গেলে সিটি কর্পোরেশন বলতেছে এই ডকুমেন্ট নাই, লাইসেন্স করা যাবে না। তার মানে তার গ্যাপ ছিল ডকুমেন্টস কি কি লাগবে। তখন সে জানলো ডকুমেন্টস, গেল আবার নিয়ে গেল ডকুমেন্টস নিয়ে যাওয়ার পরে বলল, যখন সে মার্কেটিং এ গেল তখন দেখলো যে না, এটার সাথে আবার বিএসটিআই লাগবে। তখন সে বিএসটিআই কিভাবে করতে হয় জানে না, গেল সে বিএসটিআই অফিসে, যাওয়ার পরে বললো এটার বিএসটিআই লাগবে। তখন একটা ফর্ম দিল, ফর্ম ফিল আপ করতে যায় দেখে তার প্রিমাইজার সার্টিফিকেট লাগবে, তার ফায়ার সার্টিফিকেট লাগবে, তার এনভায়রনমেন্ট লাগবে। এই যে ইনফরমেশন গুলো, একজন তরুণ উদ্যোক্তা বেশিরভাগ ফ্রাস্ট্রেটেড হয়, আসলে সে জানে না হোয়াট হি শুড ডু বা হোয়াট টু ডু, কি করা উচিত। তো আমরা প্রথম যেই জায়গাটা, যে একজন উদ্যোক্তার, যিনি ফ্যাক্টরি ওনার হবেন, যিনি ইম্পোর্টার হবেন, যিনি এক্সপোর্টার হবেন, যিনি ট্রেডার্স হবেন, যিনি বাইং হাউসের মালিক হবেন, কার কি করা উচিত, কার লাইসেন্স কি কি থাকতে হবে, কোন লাইসেন্সটা কোথায় পাওয়া যায়, কোন লাইসেন্সের পেছনে কত টাকা খরচ হয়, এইটা ফার্স্ট টাইম নিয়ে আসলাম। ওকে, এবার সেকেন্ড টাইম তার প্রোডাক্ট চয়েসের ব্যাপার আছে। তাহলে প্রোডাক্ট কি করে চয়েস করে, সেই টেকনিক গুলা নিয়ে আসা। যেমন বাস্তবে আপনি দেখবেন অনেকে দেখছে যে এমুক এটা করে বড় হয়েছে, সে সেইটার ব্যবসা করতে চায়। আবার অনেকে এমন হয় যে একজনের সাথে চলে, তিনি একটা ব্যবসা করে ভালো টাকা ইনকাম করতেছেন, তার ব্যবসাটা সে দিয়ে দেয়, কিন্তু দিতে যাইয়েই সে ধরা খায়, কারণ তার কাছে ওই ব্যবসার পর্যাপ্ত ইনফরমেশন ছিল না। সে আবেগে তাড়িত হয়ে, অথবা দেখা দেখি, গ্রামে একটা কথা আছে, দেহা দেহি বেহান আছে, বেহার কি লাজ আছে, অর্থাৎ একজনকে দেখে আরেকজন নাচতেছে, ওর আসলেই তো কিছু নাই। তো সে যখন একজনের ব্যবসা দেখে আরেকজন করতে গেছে, ডাক্তারও পেট কাটে, এখন এই দেখে যদি কোনো ছেলে মেয়ে পেট কাটতে যায়, তাহলে সেই বাচ্চাকে বাঁচানো তো মুশকিল হবে। কারণ হলো ডাক্তার সেই স্কিল্ড, সেই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। তো যিনি ব্যবসায় ভালো করছেন
তার প্রোডাক্ট চুজের অনেকগুলো রিজন আছে, টায়ার গ্যাপ গুলা জানে, কখন সিজন সে সেটা জানে, কখন অফ সিজন সে সেটা জানে, দেশের ডিমান্ড কত সেটা জানে, পাইকারি বাজার কোথায় সেটা জানে, কখন একই পণ্য কম দামে বিক্রি হয় কখন বেশি দামে বিক্রি হয় জানে, এই পণ্যটা কিভাবে ভ্যালুয়েট করলে বেশি দামে বিক্রি হবে সে জানে, এই পণ্যের বিশ্বের কোন কোন দেশে পাওয়া যায় সে জানে, মার্কেটগুলো সম্পর্কে আইডিয়া আছে, এই পণ্যের ক্রেতারা কি চায় সেটা জানে, তখন কিন্তু সে ব্যবসা করে লাভবান হচ্ছে। আর আপনি হঠাৎ করে শুনলেন যে উনি এই ব্যবসা করে বড় হয়েছে আর আপনি এই ব্যবসাটা দিলেন, আপনি তো এই তথ্যগুলো জানেন না, এখন আপনাকে আমরা এই তথ্যগুলো জানাই দিচ্ছি ট্রেনিং এ। তার মানে একটা বাস্ট নলেজ প্রোডাক্ট সম্পর্কে আপনার চলে আসলো। এরপরে আমরা চলে আসলাম যে ইন্টারন্যাশনালি ব্যবসা করতে হলে আমাদেরকে কিন্তু নেগোসিয়েশন করতে হয় সারা ওয়ার্ল্ডের সাথে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি আমার সঙ্গে এই যে সেশনটা শুরু করেছেন তার পূর্বে একটু আলোচনা করে নিয়েছেন, কেন নিয়েছেন? আপনার তো ধারণা থাকা চাই কোর্সটা, এই যে আজকের প্রোগ্রামটা কি নিয়ে হচ্ছে। ঠিক একজন ব্যবসায়ী তিনি থাকেন চায়না আর আপনি থাকেন বাংলাদেশে, দুইজন খালি এটা দেন আর উনি বলবে এটা নেন, এটা দিয়ে ব্যবসা হবে না। দুজনকেই আপনি কি চান, কত পরিমাণ চান, কত রেটে চান, কত দিনে চান, পরিপূর্ণ আইডিয়া তার থাকতে হবে। এবং সেটা থাকার জন্য নেগোসিয়েশনটা কিভাবে করবেন, কথাবার্তা কিভাবে আগাবেন, কোথায় বায়ার খুঁজে পাবেন, কোথায় সেলার খুঁজে পাবেন, তাদের সাথে আপনার কি কি চুক্তি হইতে পারে, সেলস কন্ট্রাক্ট কিভাবে হবে, পিআই কিভাবে লিখবেন, প্রফর্মা ইনভয়েসটা কি, এই জিনিসগুলো আমরা নিয়ে আসি। আসার পরে দেন তার টাকা পাঠানোর প্রশ্ন, টাকাটা সে কিভাবে পাঠাবে, ব্যাংকের এলসি হইতে পারে, টিটি হইতে পারে, অথবা ওপেন অ্যাকাউন্ট হইতে পারে, এরকম কোন কোন সোর্সে বৈধ পথে টাকা পাঠানো যায় যেটা রাষ্ট্র স্বীকৃতি দেয়, সারা ওয়ার্ল্ড স্বীকৃতি দেয়। দেখেন আসলে মানুষ না বোঝার কারণে কি হইতে পারে, একটা ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমরা একটু, কিন্তু এরা বিসমিল্লাহ কবুল অর্থাৎ বিয়ে না করে মিলিত হয়েছে, এটা যে কোনো মানুষ শুনলে তাদের কাছে এটা অপকর্ম, রাষ্ট্রীয়ভাবে এটা অপকর্ম। কিন্তু এরা শুধু একটু বৈধতা বিসমিল্লাহ কবুল বলে দুজন সাক্ষীর সামনে তাদের কিন্তু বিয়ে হয়ে গেল, তারা এবার মিলিত হয়েছে, কোনো সমস্যা নাই, আল্লাহ খুশি, তারা খুশি, তাদের বাবা মা খুশি, রাষ্ট্রও খুশি। ব্যাপারটি দেখেন আন্তর্জাতিক ট্রেডও এরকম ছোটখাটো কিছু জিনিস করলে যেটা অবৈধ সেটা বৈধ হয়ে যায়। তাহলে আপনাকে বুঝতে হবে যে বৈধতা কি করে দিতে হয়, ওই জায়গাগুলো যে কোথায় কোথায় লিগ্যাল প্রবলেম ক্রিয়েট হইতে পারে, তাহলে আপনি লিগ্যাল প্রবলেমগুলো দূর করার উপায় কি। এরপরে আপনার ব্যবসা করতে অনেকগুলো ডকুমেন্ট লাগে, যেমন কমার্শিয়াল ইনভয়েস আছে, বিল অফ লেডিং আছে, কান্ট্রি অফ অরিজিন আছে, তারপরে বিল অফ এক্সপোর্ট আছে, তারপরে বিল অফ এন্ট্রি আছে, বিল অফ এক্সচেঞ্জ আছে, প্যাকিং ডিটেলস আছে, প্যাকিং লিস্ট আছে, বিভিন্ন দেশের কন্টেইনারের সাইজ আছে, আভ্যন্তরীণ পরিবহন আছে, ইন্টারন্যাশনাল পরিবহন আছে, জাহাজ ভাড়ার ব্যাপার আছে, তারপরে আপনার বিমান ভাড়ার ব্যাপার আছে, তারপরে বেশ কিছু টার্মস ব্যবহৃত হয় যেগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, অর্থাৎ কার দায়িত্ব কতটুকু, কে কোন খরচ বহন করবে, এগুলো বোঝা যায়। আন্তর্জাতিক বাণিজ্যের কিছু টার্মস আছে যে টার্মস গুলো নির্ধারণ করে দিয়েছে আইসিসি। আইসিসি হলো ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। তো ওই টার্মস গুলো, এলসি গুলো, তার এইগুলোর মধ্যে সে সমন্বয় করা, কোনটা দেখে সে কি বুঝবে এবং কোন পয়েন্ট গুলা লেখা থাকলে সে বড় ব্যবসায়ী হলেও কখনো ধরা খাবে না, কোন পয়েন্ট গুলা না লেখা থাকলে সে পড়ে যেতে পারে। তারপরে আমিও এখনো মানুষ চিনতে ভুল করি, যেমন আমার বন্ধু নিউ ইয়র্কে থাকে টিপু সুলতান, তো তিনি বলেন যে মানুষ, আমি বলি ভাই মানুষ চিনবো কি করে, মানুষ একটু বিপদে ফেলাই দেন তারপরে বুঝা যাবেন ওর আচার আচরণ দেখে যে মানুষ কেমন। আবার অনেকে বলে মানুষ চিনবেন কি করে, যেমন আমার নবীর একটা হাদিস আছে যে তার সাথে সফর করেন, তার সাথে লেনদেন করেন, তার সাথে মেলামেশা করেন, আস্তে আস্তে তার খারাপ ভালো সব আপনার নজরে চলে আসবে। এরকম মানুষ চেনার টেকনিক, কার সাথে আপনি পার্টনারশিপ করবেন, কেন করবেন, আর আপনি ব্যবসায় নামলে যে ধাক্কা খাবেন, অর্থাৎ অনেকেই ব্যবসায় পুঁজি দিয়েই মনে করে লাভ কালকে থেকে আসতে শুরু করবে। তাহলে এইখানে কোন ধরনের ব্যবসা আপনি করছেন? আপনি কি মুদি দোকান দিয়েছেন না সবজির দোকান দিয়েছেন? যে সকালে 2000 টাকা সবজি নিয়ে বসবেন, বিকাল বেলা সেটা 3000 টাকা হয়ে যাবে। কিন্তু আপনি একটা লিমিটেড কোম্পানি করে যদি 1 বছর পরে আপনি লাভ চান, তাহলে আপনি আপনার পুঁজিই চলে যাবে, কারণ এটা এস্টাবলিশ হইতে 3 থেকে 5 বছর লাগবে। এটা থেকে রিটার্ন আসতে আপনার সময় দিতে হবে। তাহলে এই সময় অনেকে দিতে চায় না, তখন এই জিনিসগুলো আমরা ব্যারিয়ারগুলো তাদের সামনে তুলে ধরি, ব্যারিয়ারের সলিউশনগুলো তুলে ধরি। তো যখন সে সলিউশনটা পেয়ে যায় তখন অনেকেই বলে যে স্যার, যেমন একটা ছেলে মাস্টার্স করছে, 17 বছর পড়াশোনা করছে, যে স্যার 17 বছরে যা শিখতে পারিনি আজকে 2 দিন, আমাদের কোর্সটা অফলাইনে 2 দিন হয়, মানে 10-12-24 ঘন্টা, তো 2 দিনে তার চেয়ে বেশি শিখছি। কিন্তু এটা মানে সে শিখছে,
হয়তো সে সেইভাবে খেয়াল করে নাই। তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি এভাবে সবগুলো তথ্যকে একত্র করে দেয় নাই। অনেকে পার্সিয়ালি শিখাইছে, অনেক তথ্যই বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে বা বইতে আছে, বাট সে একত্র করে এভাবে নেয় নাই। তো আমরা কি করেছি, আমার 27 বছরের বিজনেস ক্যারিয়ার, 46 বছর আমার এই পৃথিবীর আলো বাতাস খেয়ে বড় হচ্ছি, আমার 20 বছরের শিক্ষাগত যোগ্যতা, আমার যত ট্রেনিং সব মিলে একটা ককটেল বানাইছি। যে ককটেলটা হলো এই বিজনেস সেটআপ কোর্স। যত ধরনের অভিজ্ঞতা দরকার একটা মানুষের ব্যবসা করার জন্য, আমি যতটুকু জানতে পারছি, বুঝতে পারছি, নিতে পারছি মানুষ থেকে, সব আমি এটার মধ্যে দিয়ে দিছি। আমার যত জ্ঞান আছে, আমি অবশ্যই মনে করি এই বিশ্ব জ্ঞান ভান্ডার অনেক বিশাল, জ্ঞান সমুদ্র, ক্ষুদ্র বালিকণার ক্ষুদ্রতম অংশ নিয়ে কাজ করছি, কিন্তু ওই পুরো যতটুকু অংশ আমার কাছে আছে ওইটুকু আমি 2 দিনে সকলকে দিয়ে দেই। যার ফলে অনেকেই বলে যে এক জীবনে যা শিখতে পারেন এই 2 দিনে তা শিখতে পারছি। তো ইটস এ ওয়ান্ডারফুল টপিকস। এবং সবচেয়ে মজার ব্যাপার, যারা বিজনেস পড়ায় বিভিন্ন ইউনিভার্সিটিতে তারাও অনেকে এই কোর্সটা করে, বিদেশ থেকে এসে এই কোর্সটা করে। এবং অনেক ব্যবসায়ী 20 বছর 40 বছর ব্যবসা করে এই কোর্স করে বলতেছে যদি এই কোর্সটা আরো 20 বছর আগে করতাম তাহলে আমার ব্যবসায়িক জীবনটা এমন হতো না। তখন আমাদের মাঝে মাঝে একটু ভালো লাগে, আবার সেই সাথে আরো সতর্ক হই যেন আরো ভালো করা যায়। তো এই বিজনেস সেটআপ কোর্সে ব্যবসা বাণিজ্যের সে ডকুমেন্টেশন, হিসাব, প্রত্যেকটা বিষয় আমরা সামনে নিয়ে আসি। ফলে একজন ইয়াং এন্টারপ্রেনিয়র এতগুলা বিষয় সামনে আসার কারণে তার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হয়ে পড়ে। এবং তখন সে জীবনে, যেমন আমার একজন বাইরা, তার নাম হলো মনির হোসেন নয়ন, মালয়েশিয়া থাকে। তো সে চমৎকার এক সময়, আজ থেকে 13-14-15 বছর আগে সব মালয়েশিয়া গেছে, সে কিন্তু অনেক টাকা ইনকাম করেছে এবং খুব ফাস্ট লার্নার। আমার ভাইরা, সে এত মানে স্কুল কলেজের বিদ্যা তার অনেক দূর না, কিন্তু সে বাস্তবে এত দ্রুত কোনো জিনিস বুঝতে পারে যে আপনি কল্পনা করতে পারবেন না। যে কোনো জিনিস, কম্পিউটার হোক, আদার্স হোক, একবার তাকে দেখাই দিবেন, দ্বিতীয়বার সে সেটা করে ফেলতে পারে। এবং সে জীবনে লাখ লাখ টাকা ইনকাম করেছে। কিন্তু আমার সঙ্গে তার পরিচয় হলো 4-5 বছর আগে, তখন তার তেমন কোনো সঞ্চয় নাই। তো আমি তাকে কতগুলো ক্রাইটেরিয়া বললাম, ব্যবসা নিয়ে বললাম। এখন সে একটা লিমিটেড কোম্পানির মালিক। এখন তার পার্সোনাল সঞ্চয় আছে 5 লাখ টাকার উপরে, এবং সে লিমিটেড কোম্পানিতে 5 লাখ টাকা বিনিয়োগ করেও সে সহাস্য। এবং সেই টাকা কিন্তু জিরো, কারণ 5 লাখ টাকা যে বিনিয়োগ করছে সে জানে এটা 2-3 বছরের আগে রিটার্ন আসবে না। তাহলে এই যে মানুষকে সঞ্চয় করানোর প্রক্রিয়াটা, সঞ্চয়ের পরে এটা পুনরায় ইনভেস্টমেন্ট করা, ইনভেস্টমেন্টটা কখন ব্যাড ইনভেস্টমেন্ট হবে, ব্যাড ইনভেস্টমেন্টকে কি করে গুড ইনভেস্টমেন্ট হিসেবে রিটার্ন ফিরাই নিয়ে আসতে হবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসি। আর পাশাপাশি কোর্স করার পরেই যে আমি তাকে মাঠে ছেড়ে দিচ্ছি তা না, ও যদি না বুঝে আমাদের সাথে 3 মাসে ইন্টার্নি করতে পারছে। আচ্ছা, আরেকটা মজার বিষয় আপনি শুনেন, আমরা যেমন প্রায় করোনায় এখন বিদেশে ওইভাবে যেতে পারছি না, যখন আমরা করোনা ছিল না প্রতি মাসে আমরা বিভিন্ন দেশে যাইতাম, কখনো মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চায়না, মানে প্রায় 15-16টা দেশই অনেকবার যাওয়া হয়েছে। তো আমরা কিন্তু যারা আমাদের কাছে ট্রেনিং করে তারা যখন ব্যবসার প্রয়োজনে ইন্ডিয়া যাইতে চায় আমাদের সাথে যাইতে পারে, ব্যবসার প্রয়োজনে দুবাই যাইতে চায় আমাদের সাথে যাইতে পারে, ব্যবসার প্রয়োজনে চায়না যাইতে চায় আমাদের সাথে যাইতে পারে। যেমন এই মাসের 24 তারিখ আলহামদুলিল্লাহ আমরা দুবাই যাচ্ছি এবং আমাদের সাথে একদল ব্যবসায়ী যাচ্ছে যারা নতুন, ইয়াং, স্বপ্নদ্রষ্টা। তাদের অনেকে দুবাইয়ে ব্যবসা করবে, আবার অনেকে দুবাই থেকে পণ্য এনে দেশে ব্যবসা করবে। তো এই যে একটা সেতু বন্ধন, একটা ব্রিজ, একটা কমিউনিকেশন হাব করে দিচ্ছি আমরা, তাকে একটা নতুন জগতে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু বলতেছি এই জগতের প্রতি পরতে পরতে রিস্ক। ব্যবসা আপনি করবেন কিনা বুঝেন, ব্যবসায় যত টাকা নিয়ে নামবেন অত টাকা জিরো হয়ে যেতে পারে, জিরো হওয়ার পরে আপনি দাঁড়াই থাকবেন কিনা, এই যে তাকে সতর্ক করে করে আমরা বারবার এগিয়ে নিয়ে যাচ্ছি। ফলে এখন টাকা হারালেও তার ভিতরে কোনো দ্বিধান্বিত হয় না, সংকটে পড়ে না, কারণ সে জানে। আর এটা ওয়ারেন বাফেটেরও কথা যে কোনো কিছু খারাপ হচ্ছে এটা আপনি জানেন যে খারাপ হবে আর ওইটা হচ্ছে, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আপনি জানতেন না খারাপ হবে, ওইখানে খারাপ হচ্ছে, তাইলে বুঝবেন যে আপনার ক্যালকুলেশনের বাইরে চলে গেছে। আপনি জানেন এটা করতে যে আপনার টাকা হারাই যাবে, হারাই গেছে, ইটস এ গুড সাইন, টাকা পরের বার আসবে।
কারণ টাকা যায় টাকা আনতে, মানি ব্রিডস মানি, টাকা দিয়ে কিন্তু টাকা তুলতে হয়, মানে কাটা দিয়ে কাটা তুলতে হয়। লাইক দিস, টাকা ছাড়া টাকা বানানো যায় না। ওই যে মাছ ধরতে গেলে বড়শি তার একটা মাছ দিয়ে ফেলতে হয় নদীতে, পুকুরে, খালে, সেম ওই জায়গাটা যখন তার জানা থাকে তখন জানে যে আমার 2 লাখ গেছে, এটা তো আধার, আমার তো 2 কোটি আসতেছে, আমার 10,000 গেছে লাইসেন্স করতে, ওইটা তো আধার, আমি তো এখানে 10 লাখ ইনকাম করব। তখন এই যে একটা সাহস, এই যে একটা উদ্দীপনা, এই যে একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা, এইটা আমরা করে দিই। এখন আবার এইখানেই শুধু শেষ না, আপনারে মজার বিষয় বলি, যেহেতু আপনি বলেন সারা পৃথিবীতে, যেমন আমাদের হুজাইফা লাচ্চা সেমাই আছে, হুজাইফা বারমিসিলি সেমাই আছে, হুজাইফা রুহান মাজুনি আছে, আরাফাত মাজুনি আছে স্কোরার, তারপরে হুজাইফা হ্যান্ড ওয়াশ আছে, তারপরে ডিশ ক্লিনার আছে। এই যে প্রোডাক্ট গুলো সারা পৃথিবীতে যে সমস্ত দেশে বাঙালি বসবাস করে, সেই কলকাতার বাঙালি আর বাংলাদেশের বাঙালি, তারা কিন্তু এই লাচ্চা সেমাই খেতে চায়, তারা বারমিসিলি খেতে চায়, তারা চিনি গুঁড়া চাল খেতে চায়, তারা মুড়ি খেতে চায়, তারা চানাচুর খেতে চায়। তো আপনারা সারা বিশ্বের যে যেখানে আছে সেইখানে আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার একটা অপরচুনিটি আমরা তাদেরকে দিচ্ছি। ফলে সে কি করতেছে, সে আছে পর্তুগাল, ওই পর্তুগালে আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুক, কারণ পর্তুগালে, আমেরিকার শুধু নিউ ইয়র্কেই 10 লাখ বাঙালি আছে। ক্যান ইউ ইমাজিন? তাহলে আপনি 10 লাখ বাঙালিরে 1 প্যাকেট করে দিতে গেলে 10 লাখ প্যাকেট লাগে লাচ্চা সেমাই, তো একজনে কি 1 প্যাকেটে হবে একটা ফ্যামিলি? না, একদম। তাহলে সেইখানে হিউজ মার্কেট ফর বাংলাদেশি প্রোডাক্ট। এই যে হিউজ মার্কেট, এই মার্কেটটা আরেক বাংলাদেশি বা বিদেশি ধরছে, আমরা সেখানে বাংলাদেশিদের উদ্বুদ্ধ করছি যে আপনারা সেই মার্কেটটা ধরেন, আপনার প্রোডাক্ট আমরা দেব, আপনি প্রোডাক্ট আমাদের থেকে নেন, নিয়ে আপনি সেই দেশে মার্কেট করেন। তো আমরা আশা করছি আগামী রমজানে বিশ্বের যে সমস্ত দেশে বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে, সবগুলো দেশে হুজাইফার লাচ্চা, হুজাইফার বারমিসিলি, হুজাইফার চিনি গুঁড়া চাল, হুজাইফার মুড়ি, হুজাইফার চানাচুর, এই আইটেমগুলো অল ওভার দ্য ওয়ার্ল্ড ইনশাল্লাহ খুঁজে পাবে। এবং খুঁজে পাবে কারা? এরাই ব্যবসা করবে, এদের পুঁজি দিয়ে এরা বড় হবে, এবং আমরা শুধু এদেরকে লাইনটা ধরে দিচ্ছি। একদম, এবং চমৎকার করে কিন্তু স্যার বুঝিয়ে বলছিলেন পুরো বিষয়টা। এই মুহূর্তে দেখতে দেখতে একদম শোয়ের শেষের দিকে কিন্তু আমরা চলে এসেছি। যেহেতু ঠিক 11টা থেকে সাফল্যের সংবাদ আমরা শুনি সব সময়, তেমনটা জানি, তাই খুব বেশি একটা সময়ে আমরা নেই, আরও 5-6 মিনিট হয়তো আছি। তবে এই শেষ সময়ে শেষবারের মতো একটা প্রশ্ন আবারও ছুড়ে দিচ্ছি স্যারকে। দ্যাট ইজ লিদার প্রোডাক্টস মেকিং এর একটা কোর্স আপনাদের আছে, এবং এটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। কারণ নর্মালি দেখা যায় যে একটা প্রোডাক্ট আপনি তৈরি করতে পারছেন, সৃষ্টি করতে পারছেন, নিজে বানাতে পারছেন, এমন করে না কোর্সগুলো আসলে তৈরি করা হয় না, যেটার দরকার বোধ হয় আরও আগে অনেক বেশি ছিল। সেটা এতদিন পরে হুজাইফা এন্টারপ্রাইজ ভেবেছে, করছে, সেজন্য হুজাইফা এন্টারপ্রাইজের প্রতি কৃতজ্ঞতা। তবে আসলে কি ভেবেছিল, কি ভেবে আসলে এমন একটা কোর্স নিয়ে কাম আপ করা, সেটা যদি স্যার এই শেষ প্রশ্নে একটু বলতেন। আমরা গত বছর আগে একটা ভিডিও করতে যাই, একটা ছেলে ক্ষুদ্র তরুণ উদ্যোক্তা, তখন তার একটা লেদারের ফ্যাক্টরি, ওখানে গিয়ে দেখি সে 25,000 টাকা একটা মেশিন দিয়ে গড়ে শুরু করেছিল ব্যবসাটা, আজকে সে কোটি টাকার মালিক। এবং তার প্রায় ওখানে 25টা মেশিন ছিল, 20-25 জন ওয়ার্কার ছিল, এবং তরুণ উদ্যোক্তা হিসেবে সে পদকপ্রাপ্ত। তাহলে সে তৈরি করছে কি? সে তৈরি করছে লেদারের বিভিন্ন প্রোডাক্ট, চাবির রিং, মানি ব্যাগ, জায়নামাজ, টুপি, এই আপনার টিস্যু বক্স, এই জাতীয় লেদারের শোপিস আইটেমগুলো সে তৈরি করছে। আরেকজন মেয়ে, আমরা 2 বছর আগে তার ভিডিও দেই, তার নাম হলো কানিস ফাতেমা। তিনি জুতা তৈরির একটা ফ্যাক্টরি করেন লেদার প্রোডাক্ট নিয়ে। তো পরবর্তীতে কানিস ফাতেমা 1 বছর পরে তিনি 5 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করে 1 বছর পরে প্রায় 20 লাখ টাকা পুঁজি হয়ে যায় তার। এবং সারা বিশ্ব থেকে ওই ভিডিওর পরে এই কানিস ফাতেমার কাছে সারা যাইতে থাকে, এবং অফিসিয়াল রেকর্ডে সে বলছে তার পুঁজি দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, তো আনঅফিসিয়াল রেকর্ড গুলা তো আসলে সবসময় অনেক কথা মিডিয়াতে বলা যায় না। আপনি তো বুঝেন, মিডিয়া অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা, যেখানে অনেক বিষয় বলা যায় না, আবার একই বিষয় এক একজনের ধারণ ক্ষমতা এক এক রকম। আমরা যেভাবে বলতে চাই অনেক সময় ওই টোনটা অন্যের কাছে অন্যভাবেও যেতে পারে, পৌঁছে যেতে পারে। সেই জন্য মিডিয়ায় অনেকেই অনেক তথ্য দিতে চান না, কিন্তু তারপরও কানিস ফাতেমা আজকে এদেশের একটা আইকন, আইডল। তাহলে এই যে কানিস ফাতেমা এবং তরুণ উদ্যোক্তা কথা বললাম, তাহলে তারা ছোট্ট
তরুণ উদ্যোক্তা তো বিশেষ করে 25,000 টাকা দিয়ে একটা মেশিন বাসায় শুরু করেছে। তো আমার মনে হলো, আমার অনেক মা বোন আছে ঘরে, আপনি খেয়াল করেন, ঘরে তারা টেইলারিং করে, ঘরে তারা কাপড় কাইটা অনেক সময় নিজের ড্রেস বানায়, মানুষের ড্রেসও বানাই দিয়ে ব্যবসা করে। তাহলে এই মা বোন বা এরকম যাদের একটু সুযোগ আছে, বারান্দায় একটু জায়গা আছে, একটা মেশিন দিয়ে যদি সে লেদারের প্রোডাক্ট তৈরি করে, তাহলে সে তো অর্থনৈতিক অ্যাক্টিভিটিতে ঢুকে গেল, সে তো অর্থনৈতিক কার্যাবলী শুরু করে দিল। ওই যে জায়গাটা, এবং কিছু কিছু জায়গায় যেখানে জুতা বানায় সেখানে চামড়া ফেলে দেয়, ওই চামড়া এনে ছোট ছোট চামড়া আপনি কেটে ওইটাতে চাবি রিং বানাইতে পারতেছেন, এবং আপনি আবর্জনাকে সম্পদে রূপান্তরিত করতে পারছেন। তাহলে লেদারের ব্যবসাটা আবার এমন, সারা পৃথিবীতে জেনুইন লেদারের ডিমান্ড আছে, এবং লেদার প্রোডাক্ট সারা পৃথিবীর মানুষের কাছে খুব প্রিয়, যার ফলে গার্মেন্টস এর পরে কিন্তু লেদার সেক্টর এগিয়ে আসতেছে, এবং লেদার সেক্টরে বাংলাদেশের প্রসপেক্ট খুব ভালো। তো সো এই একটা সেক্টরের ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা যদি আমরা লাখো তৈরি করি, আমরা তার শুরুটা করে দেই, আমরা তাকে সব শিখাই দিতে পারবো, নট দ্যাট আমরা তার শুরুটা তো করাই দিতে পারবো, আমরা তাকে প্রাথমিক জ্ঞানটা তো দিয়ে দিতে পারলাম, এরপরে সে তার ক্যালিবার দিয়ে, সে তার যোগ্যতা দিয়ে সময়ের সাথে সাথে পৃথিবী থেকে অর্জন করে নিবে, নিজে শিখে নিবে। ইউটিউব তো চলমান ইউনিভার্সিটি, ইউটিউব থেকে নতুন নতুন প্রোডাক্ট দেখে নিবে, তৈরি করে নিবে। আমরা ওই দম দিয়ে দিতে চাচ্ছি তাকে শুরুতে, ওই যে গান গায়না চাবি মাইরা দিছে সাইরা, আমরা তার চাবি মাইরা সাইরা দিতে চাই, যাতে তার শুরুটা হয়ে যায়। আর শুরুটা হওয়ার পরে ওই যে জীবন ধাক্কায় ধাক্কায় তাকে ওই জায়গায় নিবে যেটা তার সার্ভাইভ করার জন্য দরকার। আমরা ওই শুরুটা তাকে করাই দিতে চাচ্ছি, এবং করাই দিতে যে আলহামদুলিল্লাহ আজকে বহু মানুষকে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি, এবং বহু মানুষ আজ বহুভাবে দেশে দেশের বাইরে, এপার বাংলা ওপার বাংলায়, বাংলায় আমরা ব্যবসাকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করেছি। ফলে একসময় আমরা যখন ব্যবসা নিয়ে ইউটিউব, লিঙ্কডইন, টুইটার বা এইসব সাইডে ফেসবুকে ভিডিও দিতাম, তখন মানুষ বিভিন্ন বিনোদনমূলক ভিডিও দিত, আমরা নিজেরাও ভাবতাম ভিডিও কি এত দেখে। আজকে আমাদের দেখা দেখি কয়েক হাজার চ্যানেল হয়েছে আমাদের উৎসাহে, উদ্দীপনায়, এবং তারাও কিন্তু খুব ভালো করতেছে, টাকা ইনকাম করতেছে। তো সো এই যে লেদার আইটেমের, এই লেদার আইটেম শুধু তার ব্যবসা না, তার চোখ খুলে দিবে। এবং আমাদের দেশে আপনি জানেন একসময় চামড়া খুব দামি ছিল, কিন্তু গত 1-2 বছর আগে চামড়া রাস্তায় ফেলে দিতে হয়েছে। তো ফেলে দেওয়া মানে কি আবর্জনা। আপনি দেখেন একটা গাড়ি ব্যবহার করেন, সেটা কিন্তু অ্যাসেট, যখন এটা ব্যবহার করেন না ওইটা কিন্তু আবর্জনা। আমাদের দেশে পুরানো গাড়ি কিনার লোক পাওয়া যায়, বিশ্বের বহু দেশে ওই গাড়ি সরানোর জন্য টাকা খরচ করতে হয়। একদম একদম। তো আমরা লেদার শেখানোর মধ্যে দিয়ে তাকে অপ্রয়োজনীয় জিনিসকে প্রয়োজনীয় বানানোর টেকনিক শিখাই দিচ্ছি। বাহ। আমরা চাই জীবনেও তার জীবনটাকে, এখন হয়তো অনেকের কাছে মনে হইতে পারে অপ্রয়োজনীয়, এখন হয়তো মনে হইতে পারে যে সে কিছু করতে পারছে না, তার ভিতরে এমন অনেক গুণাবলী আছে যার বিকাশের মাধ্যমে সে নিজেকে পৃথিবীর কাছে প্রয়োজনীয় প্রমাণ করে দিতে পারে। ওই জায়গাটা আমরা দাঁড় করানোর জন্যই এই ট্রেনিংগুলো শুরু করি। আর ওইখানেই আমাদের চেষ্টা যে বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করব ইনশাল্লাহ। ব্যবসায়িক জাতি গঠন করবো, ব্যবসায়িক মানে চাকরিজীবীকে অনুৎসাহিত করছি, নট দ্যাট। কারণ ব্যবসা করার মানে হলো অনেক বেশি চাকরির সুযোগ সৃষ্টি করা। একজন উদ্যোক্তা সে চাকরি যখন নিজে দিচ্ছে মানুষকে, সেই সিচুয়েশন আসতেছে। আগে চাকরি করলে সে একটা চাকরি করতো, এখন সে 1000 মানুষের চাকরি দিচ্ছে। সো বাংলাদেশকে বা বঙ্গবন্ধুর যে সোনার বাংলা বা মাননীয় প্রধানমন্ত্রী যেই ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়, সেটা সহায়ক হিসাবে কিন্তু আমরা কাজ করছি। এবং যার ফল রাষ্ট্র ইতিমধ্যে পাচ্ছে। বিভিন্ন প্রশাসনের বিভিন্ন অংশ থেকে আমরা মাঝে মাঝে অভিনন্দনও পাই যে আপনারা খুব ভালো কাজ করছেন। বিভিন্ন সংস্থা থেকে, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে অভিনন্দন জানায়, আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে। তো আমরা বিশেষ করে প্রধানমন্ত্রীর বা রাষ্ট্রের যে স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে লালন করে সেই স্বপ্নটার সাথে সহায়ক হিসাবে এগিয়ে যেতে চাই। স্যার, এই মুহূর্তে একদম ছোট্ট করে শেষ প্রশ্নটা আপনাকে করে ফেলতে চাই। দ্যাট ইজ হুজাইফা এন্টারপ্রাইজের কোনো কোর্সে যদি নিজেকে এনরোল করতে হয়, যদি সেই কোর্সটা করতে হয়, তবে কিভাবে যোগাযোগ করবে তারা হুজাইফা এন্টারপ্রাইজের সাথে? চমৎকার। আমাদের অফিস 55 পুরানা পল্টন, সিদ্দিক ম্যানশন, 3য় তলা, ঢাকা 1000। আমি খুব সহজ করে দিই। বাংলাদেশের যে কোনো স্থান থেকে রাজধানী ঢাকায় আসবেন। ঢাকায় আসার পরে আপনি সিএনজি, বাস, মোটরসাইকেল যেভাবেই হোক পুরানা পল্টন মোড়ে আসবেন। আসার পরে
ঠিক বাইতুল মুকাররমের উল্টা দিকে হাউস বিল্ডিং এর গলি, সেখানে জিজ্ঞেস করবেন সিদ্দিক মেনশন। সিদ্দিক মেনশন দেখাই দিলে ওইটার তৃতীয় তলায় গেলে হুজাইফা এন্টারপ্রাইজের সাইনবোর্ড পাবেন। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আমাদের একটা ফোন নাম্বার 01618450580, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা তথ্য নিতে পারেন বা ফোন করে তথ্য নিতে পারেন। তবে অবশ্যই অফিস টাইমে ফোন করবেন। আর হোয়াটসঅ্যাপে আপনি রাত দিন 24 ঘন্টা নক করেন, সমস্যা নেই। আমি আবার নাম্বারটা বলছি 01618450580। এই নাম্বারটা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করেন। আর আমাদের ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, উইচ্যাট আছে, ইউটিউব আছে। সেখানে লাখো মানুষ, বলবো না আমরা কোটি মানুষ আমাদেরকে ফলো করে। তাদের সাথে আপনি একজন হন এবং ব্যবসায়িক জাতির গর্বিত অংশীদার হিসেবে আগামীতে সারা পৃথিবীতে মাথা উঁচু করে এবং আমরা বলবো বুক ভরে বাতাস নেওয়ার মতো পরিবেশ তৈরি করেন ইনশাল্লাহ। বাহ, চমৎকার। এবং এই প্রত্যাশার সাথে আজকের শোটা শেষ করছি। আশা করছি ভালো লেগেছে সবার এবং উপকৃত হয়েছো। স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।